নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন ত্রিজিৎ করের লেখা আখিদা গল্পটির ৭ম পর্ব। এর পরক্ষণেই জানলার কাছে একটা তীক্ষ্ণ শীষের শব্দ পাওয়া গেল। রক্তিম একদম জানলাটার সামনে দাঁড়িয়েছিল। ঘটনার এই আকস্মিক পথ পরিবর্তন সে এতটাই হতচকিত হয়ে পড়েছিল যে কিছু বুঝেই উঠতে পারেনি। যে মুহূর্তে সে শিশির শব্দে তার সঙ্গীত ফিরল, সেই মুহূর্তে সে আবিষ্কার করল তার একদম মুখের সামনে খোলা জানলাটায় কি যেন একটা নড়ছে। প্রথমটা বুঝতে না পারলেও ধীরে ধীরে রক্তিম বুঝতে পারল ভাঙা জানলাটার ঠিক উপর দিয়ে কিছু একটা বড় জিনিস ক্রমশ নিচে নেমে আসছে। রক্তিম এবার নিঃশব্দে একটা ভূ করল। আচমকায় তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। মাড়িতে মাড়ি লেগে কেমন যেন খিঁচুনি ধরছে সারা শরীরে। তার চোখের সামনে প্রায় ১ হাতেরও কম দূরত্বে ভাঙা জানলাটা দিয়ে তখন উল্টো হয়ে ঝুলতে ঝুলতে উঁকি মারছে এক ভয়াবহ নারী মূর্তি। অন্ধকারে সেই নারী মূর্তির মুখ বোঝা যায় না, তবে মুখে মুখোশের মতো চামড়ার একটি গোছে কিছু বাঁধা সেটা মালুম হয়। আর বোঝা যায় সেই নারী মূর্তির লম্বা চুল মাথা থেকে ঝুলছে মাটির দিকে। মাথা উল্টো করে সে জানলা দিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে রক্তিমের দিকে। কে? প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে উঠল রক্তিম। রক্তিম বুঝতে পারল তার নিঃশ্বাস প্রশ্বাস আচমকায় প্রায় থেমে এসেছে। বুকের হৃৎপিণ্ডটাও বুঝি তার সচল নয়। সমস্ত পৃথিবীটা যেন থমকে গেছে, সময় যেন বইছে না। শুধু এই আদিম জঙ্গলের অন্ধকারে এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বনের ভিতর মুখোমুখি দাঁড়িয়ে আছে ও, আর যার অস্তিত্বে কিছুক্ষণ আগেও ও বিশ্বাস করতে চাইছিল না, সেই আখিদা। এরপর কয়েক সেকেন্ড, তারপরের মুহূর্তেই রক্তিম শুনতে পেল সেই চামড়ার ফেটটি দিয়ে মুখ ঢাকা নারী মূর্তিটি একদম তার মুখের সামনে এসে প্রায় ফিস ফিস করে বলে উঠল, কাহা যা রহে থে? স্টেশন তো আ গয়া। রক্তিম এরপর কিছু বুঝে ওঠার আগে একটা শক্ত হাত তৎক্ষণাৎ জানলা দিয়ে এসে ওর চুলের মুঠিটা চেপে ধরল। তারপর প্রচণ্ড জোরে একটা টান। রক্তিমের বীভৎস চিৎকার। ট্রেনের সেই অন্ধকার কামরায় উপস্থিত প্রত্যেকে দেখল ঠিক তাদের চোখের সামনে দিয়ে মুহূর্তের মধ্যে রক্তিমের শরীরটা পুতুলের মতো এক হ্যাঁচকা টানে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তারপর সেই ভয়ঙ্কর নারী মূর্তি ওই মুষলধারে বৃষ্টির মধ্যেই রক্তিমের চুলের মুঠি ধরে তীক্ষ্ণ স্বরে শীষ দিতে দিতে তাকে নিয়ে চলল অন্ধকার কুয়াশা মাখা জঙ্গলের ভিতর। মাটিতে ঘষতে ঘষতে টেনে নিয়ে যাওয়ার সময় রক্তিম অবশ্য অর্ধচৈতন্য অবস্থাতে প্রায় কাঁদতে কাঁদতে বাঁচাও বাঁচাও বলে বার কয়েক চিৎকার করল। কিন্তু বলাই বাহুল্য, তার সেই আকুল চিৎকারে কোনো লাভ হলো না। ট্রেনের ভিতরে কেউ নিজের জায়গা থেকে এক চুলও সরল না, কারণ তারা ইতিমধ্যে বুঝে গেছে রক্তিমকে যে নিয়ে যাচ্ছে তার হাত থেকে অন্য কাউকে বাঁচানো তো দূর, নিজেদের প্রাণ রক্ষা করাই প্রায় অসম্ভব। আর তার সঙ্গে তারা এও বুঝে গেছে যে একবার রাত নামলে তার নাম মরে গেলেও নিতে নেই, কারণ তার নাম নেওয়ার একটাই মানে নিশ্চিত মৃত্যু। আমরা যাকে দেখলাম সে কি? কথাটা শেষ করতে পারল না অনুরিমা। তার আগেই সেই খোঁড়া ব্যক্তি সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ সেই, তার নামই ওটা যেটা ওই ডায়েরিটায় লেখা আছে। ওই নাম মরে গেলেও রাতের বেলা নিতে নেই, কারণ একবার যে তার নাম নেয় তাকে সে সবার আগে মারে। ও কে? ও কেন সবাইকে মেরে ফেলে?
ক্লাস 9-এর ঝিমলি কাঁদতে কাঁদতেই প্রশ্নটা করল। কিছুক্ষণ আগের ঘটনায় সে যার বর্ণায় ভীত হয়ে আছে। শুধু কি সে? এই কামরায় উপস্থিত প্রত্যেকটা মানুষের বুকের ভেতরেই তো এখন অজানা ভয় দানা বেঁধেছে। সকলের মুখই ভীত সন্ত্রস্ত, সকলের মুখে মৃত্যু আশঙ্কা। আগে থেকে কোনো পূর্বাভাস না দিয়ে আচমকায় শিউরে মৃত্যু উপস্থিত হলে এমনই হয় বুঝি। ঝিমলির কথায় লোকটা কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ আগের সেই ভাঙা জানলাটার দিকে চেয়ে রইল। কামরায় এখন আলো ফিরে এসেছে, যদিও বাইরে এখনো বৃষ্টি পড়ে চলেছে অনবরত। বৃষ্টির বেগ আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু তার বদলে শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। সেই হাওয়ার দাপটে ট্রেনের বাকি জানলার কাজগুলো মাঝে মধ্যে ঝনঝন করে উঠছে। অনেকক্ষণ ধরে চুপ করে বাইরের একটানা বৃষ্টি আর ঝড়ের শব্দ শোনার পর লোকটা শেষে মুখ খুলল। এই কাহিনী প্রায় 100 বছর আগের। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, তবে ট্রেনেরই লোকাল হিজড়েদের মুখ থেকে আমি এই গল্প শুনেছিলাম বহুদিন আগে। তখন ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড চলছে। সেই সময় এই টোটাগুলোর জঙ্গলের ভিতরে নাকি একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল। ঠিক অ্যাসাইলাম নয়, অনেকটা জেল বলতে পারে। মূলত সেকালের মানসিক ভারসাম্যহীন অপরাধীদের এই জেলে রাখা হতো। সেই জেলেই অপরাধী হিসেবে বন্দী ছিল ওই মেয়েটি। নামটা বলতে গিয়েই লোকটি থেমে গেলেন। তারপর সকলের মুখের দিকে একবার গম্ভীরভাবে তাকালেন। তার সেই দৃষ্টিতেই বিলক্ষণ বোঝা গেল মেয়েটির নাম আর কিছুই নয়, আখিদা। লোকটি একটা ঢোক গিলে ফের বলতে শুরু করল। মেয়েটি ছিল সেকালের দুর্ধর্ষ সাইকোপ্যাথ কিলার। বাংলার সিরিয়াল কিলিংয়ের ইতিহাসে তার নাম কুরুল কন্যা হিসেবে কালো অক্ষরে লেখা আছে। মূলত সে ছিল হিন্দি ভাষী মুসলমান। বাংলায় এসেছিল রেলের শ্রমিক হিসেবে। রেল লাইন তৈরিতে পাথর বইবার কাজ করত সে। কিন্তু শুধু কাজ করেই তার তৃপ্তি ছিল না। ছোট থেকেই তার মনের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুত নৃশংসতা। শোনা যায় মাত্র 10 বছর বয়সে এসে নাকি শুধু খেলতে খেলতে কুড়ুল দিয়ে তার এক বন্ধুকে কুপিয়ে খুন করে। পরে মেয়েটি যত বড় হয় তার মানসিক বিকৃতি তত বিকট হয়ে ওঠে। প্রথমে একটা দুটো, একসময় প্রায় প্রতিদিন কাজের শেষে রাতের বেলা কোদাল দিয়ে সে নিকটবর্তী বস্তিগুলোর কাউকে না কাউকে খুন করতে শুরু করে। খুন করা তার যেন নেশা হয়ে দাঁড়ায়। কোনো উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র মনের আনন্দের জন্য সে খুন করত। ক্রমে তখনকার বস্তিগুলোতে রাস্তার অন্ধকারে রীতিমতো ত্রাস হয়ে ওঠে এই কুড়ুল কন্যা। পরে ব্রিটিশ পুলিশ খোঁজ শুরু করলে সে ধরা পড়ে। ধরা পড়ে সে পুলিশের কাছে স্বীকার করেছিল শুধু খুন করার নেশাতেই ততদিনে সে মোট 72 জনকে খুন করেছে। এরপর সে মেয়েকে এখানকার এই মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয় বন্দী হিসেবে। সে এখানে এসে এতটাই ভায়োলেন্ট হয়ে পড়ে যে সর্বক্ষণ তার মুখ একটা চামড়ার ফেটটি দিয়ে বেঁধে রাখা হতো, পাছে কাউকে সে কামড়ে টামড়ে না দেয়। এরপর এক ঝড়ের রাতে কোনোভাবে মেয়েটি অ্যাসাইলাম থেকে পালাতে সমর্থ হয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার হাত ছিল শিকল দিয়ে বাঁধা, ফলে মুখের চামড়ার ফেটটি খুলতে না পারায় সে জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধের মতোই ছুটছিল। স্বাভাবিকভাবেই এই রেল লাইনে এসে সে মুখ থুবড়ে পড়ে, আর তারপর ঠিক সেই সময়ে ট্রেন চলে আসায় সে ওই ট্রেনেই। লোকটা কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। কামরায় ফের নেমে আসে সেই অসহ্য নীরবতা। মেয়ের পরিণতি নিয়ে কারোর মনে কোনো দ্বন্দ্ব থাকে না, শুধু সকলে যখন
ভয় মাখা আতঙ্কিত চোখে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তখনই কর্কশ পুরুষালী কণ্ঠে উর্মিলা কাঁপতে কাঁপতে বলে ওঠে, যে মেয়ে জীবদ্দশায় কোনো কারণ ছাড়াই ৭২ জনকে শুধু আনন্দের জন্য কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিল, অপঘাতে মারা গিয়ে সেই হয়ে ওঠে আরও ভয়ঙ্কর এক অপশক্তি, সাক্ষাৎ টোপাগুড়ির ত্রাস। এমনই ভয়ঙ্কর তার ক্ষমতা যে এই জঙ্গলে তারপর থেকে যত ট্রেন থেমেছে ততবারই সেই ট্রেন থেকে আর কেউ বেঁচে ফিরে যেতে পারেনি, কেউ না। রাতের অন্ধকারে যারা যারা তার নাম নেয় সে তাদের সবাইকে মারে, তবে যে সবার শেষে নাম নিয়েছে তাকে মারে সবার আগে। উর্মিলার কথা শুনে অজিতবাবুর বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মেয়ে ঝিমলির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, একবার নাম উচ্চারণ করে ফেললে তার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই। খোঁড়া লোকটি হতাশভাবে মাথা নাড়ল, তারপর বলল, যদি কেউ এই জঙ্গল থেকে কোনোভাবে বেরিয়ে যেতে পারে তাহলে অবশ্য বাঁচতে পারবে, কিন্তু একবার এই জঙ্গলে গাড়ি থামলে এই জঙ্গল থেকে বেঁচে ফেরা অসম্ভব। সে ছলে বলে সবাইকে বাধ্য করবে তার নাম নিতে, যাতে প্রত্যেককে সে মারতে পারে। একটা উপায় কিন্তু আছে। হঠাৎ ঘুরিয়া কথা বলে ওঠে, মানে হিসেব মতো সবার শেষে যে তার নাম নিয়েছে সে সবার আগে তাকে মারে, তারপর তার আগে যে নাম নিয়েছিল তাকে। এইভাবেই সে শেষ থেকে শুরুর দিকে মারতে মারতে যায়। হিসেব মতো আমি যদি ধরি আমি সবার শেষে তার নাম নিয়েছি, তাহলে সে সবার আগে আমাকেই মারতে আসবে। কিন্তু আমার পরে কেউ যদি তার নাম নিয়ে নেয় তাহলে আমি অন্তত কিছুক্ষণের জন্য বেঁচে যাব। আমার বদলে সেই লোকটা আগে তার শিকার হবে। এইভাবে কেউ যদি নিজের মৃত্যু পিছুতে পিছুতে কোনো মতেই এই জঙ্গল থেকে বেরোতে পারে তাহলে সে বেঁচে যাবে, তাই না? বুড়িয়া কথাটা বলেই কামরায় বাকিদের দিকে তাকায় বটে, কিন্তু সেই মুহূর্তে কামরায় উপস্থিত প্রত্যেকের মুখে ফুটে উঠেছে একটা অদ্ভুত বিস্ময়। সকলেই বুঝতে পেরেছে বুড়িয়া যা বলছে তা ভুল নয়, একেবারে অঙ্কের হিসেবের মতো সত্যি। কিন্তু এই সহজ সত্যি অঙ্গুলি নির্দেশ করছে এক ভয়ঙ্কর প্রশ্নের দিকে। বুড়িয়া দা ভাই অর্থাৎ সায়ন নিজেই সেই প্রশ্নটা করে, কিন্তু বুড়িয়া কেউ জেনে বুঝে কেন তার নাম নেবে? সে তো জানে ওই নাম নিলেই সে সবার আগে মারা যাবে। বুড়িয়া কিছু উত্তর দেওয়ার আগেই অমিত হঠাৎ অস্থিরভাবে বলে ওঠে, সবার শেষে ওর নাম কে নিয়েছিল? কার পালা এবার?